ভাইজা বললো যে বাবা আবার তো স্কুল, আমি তো যেতে পারবো না। আমি বললাম, রাখো তোমার স্কুল, গ্রামে যাব, আব্বা মার সাথে সময় কাটাবো। আর খাইরুল আছে না, কতদিন দেখি না, দুজন দুই দিকে। আচ্ছা বস, আমি একটা জিনিস বুঝি না, মানে এই যে দেনা পাওনা কোরবানি স্পেশালের গত পর্বের শেষ দৃশ্যটা কিন্তু আমাদের সবাইকে একদম চমকে দিয়েছে। আর তারপর থেকেই গল্প কোন দিকে মোড় নেবে তা নিয়ে আমাদের মনে কৌতূহলের শেষ নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে কি কি ঘটতে পারে এবং নাটকের টুইস্টগুলো কেমন হতে যাচ্ছে। আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন তারা তো জানেনই যে কোনো ট্রেন্ডিং নাটকের নিখুঁত বিশ্লেষণ আর আপডেট আমরাই সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি। তাই যারা আজ আমাদের চ্যানেলে নতুন এসেছেন, জলদি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের অংশ হয়ে যান। আর গত পর্বের কোন দৃশ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। গল্পের ভেতরের খবর অনুযায়ী আগামী পর্বে কিন্তু এক বিশাল ধামাকা অপেক্ষা করছে। এমন কিছু চরিত্র নাটকীয়ভাবে বদলে যাবে যা সাধারণ দর্শকরা একদমই আশা করেনি। পুরো গল্পটা এমন এক থ্রিলিং মোড় নিতে যাচ্ছে যা দেখার পর আপনাদের ধারণাই পাল্টে যাবে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকেই আমাদের কাছে পুরো নাটকটি সরাসরি দেখতে চান, কিন্তু আপনারা জানেন ইউটিউবের কপিরাইট পলিসি এবং গাইডলাইনের কারণে হুবহু ভিডিও ফুটেজ বা নাটক সাথে সাথে আপলোড করা চ্যানেলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই চ্যানেলের সুরক্ষার কথা ভেবে আমরা আজ সন্ধ্যায় এই বিশেষ পর্বের একটি এক্সক্লুসিভ আপডেট ও বিস্তারিত রিভিউ নিয়ে আসছি। পরবর্তী পর্বগুলোর গল্প সবার আগে জানতে এবং আমাদের কাজকে সাপোর্ট করতে বেশি বেশি লাইক আর কমেন্ট করুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তাহলে দেখা হচ্ছে আজ সন্ধ্যায়, সাথেই থাকুন। তা তো আমরা সবাই দেখেছি, শেষ দৃশ্যের সেই টানটান উত্তেজনা, সেই চোখের জল আর চরিত্রের ভেতরের তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এরপরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনো আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি তারা আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবের আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয়স্পর্শ করেছে তা এক্ষুনি ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায় যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন, তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি নদী বিধত এক শান্ত সবুজ গ্রাম। গ্রামের এক প্রান্তে রয়েছে শত বছরের পুরনো এক বিশাল রাজকীয় বটবৃক্ষ এবং একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। এই গ্রামবাসীর প্রধান জীবিকা হল কৃষি ও কুটির শিল্প। গল্পের প্রধান চরিত্র একটি উচ্চশিক্ষিত তরুণ কৃষিবিদ যে শহর থেকে পড়াশোনা শেষ করে নিজের গ্রামে ফিরে এসেছে গ্রামীণ যুবকদের কর্মসংস্থান তৈরি করতে। সে তার বৃদ্ধ সৎ বাবার সাথে মিলে পুরো গ্রামের কৃষকদের কল্যাণে একটি বড় সমবায় সমিতি গড়ে তুলেছে।
গ্রামের এক প্রাচীন লোকগাথা অনুযায়ী 1 শতাব্দী আগে এই গ্রামের কৃষকরা তীব্র দুর্ভিক্ষের মুখে পড়েছিলেন। সেই সময় কৃষকদের বাঁচানোর জন্য এই গ্রামেরই এক পরম দয়ালু ও বড় মনের কৃষক, যিনি ছিলেন আমাদের নায়কের আসল পূর্বপুরুষ, নিজের সমস্ত জমি বন্ধক রেখে তৎকালীন অত্যাচারী জমিদারের কাছ থেকে এক বিশাল অঙ্কের খাদ্যশস্য ও অর্থ ঋণ নিয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই দয়ালু কৃষক ঋণের সিংহভাগ পরিশোধ করা সত্ত্বেও ধূর্ত জমিদার রাতের আঁধারে হিসাবের খাতা পুড়িয়ে দিয়ে একটি ভুয়া রক্তের দেনা বা আজীবন দাসত্বের চুক্তিপত্র তৈরি করে নেয় এবং দয়ালু কৃষকের পরিবারকে ভিটে মাটি ছাড়া করে দেয়। মারা যাওয়ার আগে সেই দয়ালু কৃষক ওই পুরনো বটবৃক্ষের নিচে এক মাটির কলসিতে আসল হিসাবের একটি তামার পাত বা তাম্র শাসন এবং কিছু খাঁটি রূপোর মুদ্রা লুকিয়ে যান, যা প্রমাণ করে যে এই পুরো গ্রামের জমি ও ভিটে মাটির আসল মালিকানা কার। বর্তমান যুগে সেই কুখ্যাত ও জালিয়াতি করা জমিদারের বংশধর হলেন শহরের এক শীর্ষ ল্যান্ড গ্র্যাবার ও ধূর্ত গ্রামীণ মাফিয়া, আমাদের গল্পের প্রধান খলনায়ক। সে আইনিভাবে পুরো সমবায় সমিতির জমি এবং কৃষকদের পৈতৃক ভিটেমাটি দখল করে সেখানে একটি বিশাল রাসায়নিক বর্জ্যের ডাম্পিং ইয়ার্ড তৈরি করার চক্রান্ত করছে। কিন্তু পুরো জমি নিজের নামে করতে তার একটি বিশেষ প্রাচীন দলিলের প্রয়োজন। হস্তান্তরের আগের রাতে সমবায় সমিতির প্রধান কার্যালয়ের ভল্ট থেকে সেই শতাব্দী পুরনো রূপোর মুদ্রা এবং সমিতির মূল শিলমোহরটি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। খলনায়ক ব্যবসায়ী এই সুযোগে পুরো চুরির সমস্ত দায় চাপিয়ে দেয় আমাদের নায়কের বৃদ্ধ সৎ বাবার ওপর, যিনি গত ৩৫ বছর ধরে এই গ্রামের সমবায় সমিতির প্রধান কোষাধ্যক্ষ ও সবার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। খলনায়ক দাবি করে বৃদ্ধ কোষাধ্যক্ষ খলনায়কের কোম্পানির গোপন নথিপত্র চুরি করেছে এবং যদি ২৪ ঘণ্টার মধ্যে সেই দেনা বা দলিল ফেরত দেওয়া না হয় তাহলে তাকে গ্রামের পঞ্চায়েতের সামনেই চরম অপমান করে গ্রাম ছাড়া করা হবে এবং তাদের পুরো পরিবারের পৈতৃক বাড়ি খলনায়কের নামে লিখে নেওয়া হবে। এই মাঝ পর্যায়ে এসে মানসিক যুদ্ধ এবং গ্রামীণ রহস্যের লড়াই আরও ডাবল হয়ে যায়। নায়ক কিছুতেই মানতে পারে না যে তার সৎ বাবা এই গ্রামের মানুষের সাথে কোনো বেইমানি করতে পারেন। সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই সেই পরিত্যক্ত জমিদার বাড়ির মাটির নিচের অন্ধকার সুড়ঙ্গে এবং সেই প্রাচীন বটবৃক্ষের শিকড়ের নিচে রহস্যের খোঁজে রাতের অন্ধকারে মেটাল ডিটেক্টর নিয়ে প্রবেশ করে। কিন্তু খলনায়ক আগে থেকেই গ্রামের সমস্ত মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখে। নায়ক তখন তার বাবার পুরনো দিনপঞ্জি থেকে একটি গোপন সংকেত খুঁজে বের করে। অনুসন্ধান করতে করতে সে বটবৃক্ষের একদম গভীরে মাটির নিচে এক প্রাচীন কুঠুরি আবিষ্কার করে। সেখানে সে এক অদ্ভুত ও রোমহর্ষকর সত্য জানতে পারে। ১০০ বছর আগে সেই দয়ালু কৃষক যখন মারা যাচ্ছিলেন তখন সে একটি লোহার বাক্সে আসল তাম্র শাসনটি রেখে গিয়েছিলেন। সেই প্রাচীন লিপি অনুযায়ী নায়কের পূর্বপুরুষেরা কোনো ঋণ তো রাখেইনি, উল্টো খলনায়কের পূর্বপুরুষ জমিদারই কৃষকদের লুণ্ঠন করে একটি জাল ঋণপত্র তৈরি করেছিল। আর বর্তমান যুগে খলনায়ক নিজেই নিজের লোক দিয়ে সমিতির শিলমোহর চুরি করিয়েছে, যেন চুরির নাটক সাজিয়ে পুরো সমবায় সমিতিটি বন্ধ করে দেওয়া যায় এবং মাটির নিচে লুকিয়ে থাকা শত কোটি টাকার প্রাচীন রত্ন ও জমি একচ্ছত্রভাবে হাতিয়ে নেওয়া যায়। খলনায়ক যখন টের পেয়ে যায় যে নায়ক মাটির নিচের গোপন কুঠুরিতে পৌঁছে গেছে এবং আসল তাম্রশাসনটি পেয়ে গেছে, তখন সে সুড়ঙ্গের মেইন প্রবেশদ্বারটি বিশাল পাথর দিয়ে বন্ধ করে দেয়। খলনায়কের গুন্ডারা সুড়ঙ্গের একমাত্র বাতাস চলাচলের মুখে শুকনো পাতা আর লঙ্কা পুড়িয়ে ধোঁয়া ছেড়ে দেয়, যাতে বিষাক্ত ধোঁয়ায় ও আগুনে শ্বাসরোধ হয়ে নায়ক মাটির নিচেই মারা যায়। চারিদিকে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে, মাটির দেওয়ালগুলো ধসে পড়ার উপক্রম হচ্ছে। একদিকে নিজের জীবনের শেষ মুহূর্ত, অন্যদিকে বাইরে তার বৃদ্ধ বাবার সম্মানের শেষ কাউন্টডাউন। নায়ক তখন দমে না গিয়ে তার কৃষিবিদ্যায় শেখা মাটির স্তরের জ্ঞান ব্যবহার করে। সে দেখে এক কোণে মাটির আর্দ্রতা অনেক বেশি, যার মানে ওপাশে নদীর পানির একটি সংযোগ আছে। সে তার হাতের লোহার কোদাল দিয়ে তীব্র আঘাতে সেই নরম মাটি খুঁড়তে শুরু করে এবং জলধারা সুড়ঙ্গে প্রবেশ করে আগুন নিভিয়ে দেয়। নায়ক সেই জলস্রোত ধরে একটি বৈকল্পিক সুড়ঙ্গ পথ দিয়ে নদীর ঘাটে বের হওয়ার রাস্তা তৈরি করে। এই অঙ্কে এসে চূড়ান্ত উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক এবং পুরো গ্রামের হাজারো মানুষের উপস্থিতিতে বটবৃক্ষের নিচে বসেছে বিশাল এক মহাসালিশ। এই বিচারটি আঞ্চলিক টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় লাইভ স্পন্সরপ্রচার করা হচ্ছে।
খলনায়ক তার শহরের নামকরা আইনজীবীদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধ কোষাধ্যক্ষের বিরুদ্ধে জাল চুরির রিপোর্ট এবং স্বাক্ষর করা ১০০ বছর পুরনো ঋণপত্র পেশ করে। পঞ্চায়েতের প্রধান যখন খলনায়কের পক্ষে রায় দিয়ে কৃষকদের জমি ও বৃদ্ধকে দোষী সাব্যস্ত করতে যাবেন, ঠিক তখনই নদীর ঘাট থেকে ভেজা কাপড়ে কাদা মাখা অবস্থায় মহাসালিসের মাঝখানে এসে ঝড় তোলে আমাদের নায়ক। তার এক হাতে সেই ১০০ বছর আগের আসল তাম্রশাসন এবং অন্য হাতে খলনায়কের জালিয়াতির আধুনিক প্রমাণ। খলনায়ক হাসতে হাসতে বলে, তুমি দেরিতে এসেছ চাষার ছেলে, তোমার বাবার জেল আর এই পুরো গ্রামের জমি এখন আমার। কিন্তু নায়ক তখন বিচারক ও জেলা প্রশাসকের সামনে সেই প্রাচীন তাম্র শাসনটি পেশ করে এবং প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের দিয়ে তার কার্বন ডেটিং পরীক্ষা করায়। একই সাথে সে দেখায় যে খলনায়ক যে ঋণপত্রটি দেখিয়েছে সেটির ভেতরের শিলমোহরটি আসলে নকল। আসল শিলমোহরটি কেবল সেই হারিয়ে যাওয়া রূপোর মুদ্রার ওপর খোদাই করা মেকানিজম ছাড়া অন্য কোথাও তৈরি করা অসম্ভব। নায়ক পকেট থেকে সেই প্রাচীন মুদ্রা বের করে একটি বিশেষ রাসায়নিক আলো ফেলতেই সেখান থেকে ১০০ বছর আগের আসল তাম্রশাসন বেরিয়ে আসে। শুধু তাই নয়, নায়ক ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট দিয়ে প্রমাণ করে দেয় যে সমবায় সমিতি থেকে চুরি হওয়া আসল শিলমোহরটি খলনায়ক তার নিজের ব্যক্তিগত আলমারির গোপন ড্রয়ারে লুকিয়ে রেখেছে, যার লাইভ ট্র্যাকিং ডেটা নায়কের কাছে রয়েছে। লাইভ ক্যামেরার সামনে খলনায়কের সমস্ত জালিয়াতি এবং নিজের পূর্বপুরুষদের করা অপরাধের রক্তের দেনা কোটি কোটি মানুষের সামনে প্রমাণিত হয়ে যায়। জেলা প্রশাসক ও পুলিশ সাথে সাথে খলনায়ককে গ্রেফতারের নির্দেশ। দেনা পাওনা নাটকের শেষ পর্বে যা ঘটেছে তা তো আমরা সবাই দেখেছি। শেষ দৃশ্যের সেই টানটান উত্তেজনা, সেই চোখের জল আর চরিত্রের ভেতরে তীব্র দ্বন্দ্ব আমাদের সবাইকে একদম স্তব্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন শুধু একটাই আলোচনা, এরপর কি হতে যাচ্ছে, কার দেনা শোধ হবে আর কে তার আসল পাওনা বুঝে পাবে। আর আমি জানি সেই ঘটনার পর এর পরের পর্বে কি ঘটতে চলেছে তা জানার জন্য আপনারা সবাই কতটা অধীর আগ্রহে, কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা ভালো করেই জানেন যে দেনা পাওনা নাটকের প্রতিটি নতুন এপিসোডের আসল আপডেট, ভেতরের খবর এবং পর্দার পেছনের আসল রহস্যগুলো আমরাই সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই যারা এখনও আমাদের এই চমৎকার পরিবারের সদস্য হননি তারা আর এক মুহূর্তও দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য ফাঁস করতে যাচ্ছি যা আপনি পুরো ইউটিউবের আর কোথাও পাবেন না। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুধু ওপর গল্পই বলবো না, বরং এমন কিছু মনস্তাত্ত্বিক থিওরি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে আপনারা চমকে উঠবেন। আর হ্যাঁ, মূল গল্পে যাওয়ার আগে কমেন্ট বক্সে একটা ঝড় তুলে দিন তো, কে কে এই নতুন এপিসোডটি দেখার জন্য সবচেয়ে বেশি উত্তেজিত এবং শেষ পর্বে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি হৃদয়স্পর্শ করেছে তা এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে এবং গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে অনুপ্রেরণা দেয়। এখন আসা যাক একটি অত্যন্ত জরুরি কথায়, যা আপনাদের জানাটা খুব দরকার। আপনারা অনেকেই প্রতিদিন আমাদের মেসেজ করেন, কমেন্ট করেন যেন আমরা মূল নাটকের ভিডিও ক্লিপ সহ রিভিউ বা স্পয়লার দিই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের বর্তমান পলিসি এবং কপিরাইট ইস্যুর কারণে এই নাটকগুলোর আসল ভিডিও ক্লিপ সাথে সাথে আপলোড করা কতটা ঝুঁকিপূর্ণ। একটি ছোট ভুলের কারণে পুরো চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে, আর আমরা চাই না আমাদের এই সুন্দর পরিবারটি কোনো বিপদে পড়ুক। তাই আপনাদের সুরক্ষার কথা চিন্তা করে এবং কোনো রকম ঝামেলা ছাড়া যেন আপনারা পুরো পর্বটি হাই কোয়ালিটিতে উপভোগ করতে পারেন, তার জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা করেছি। আজ ঠিক সন্ধ্যায় মূল নাটকটি আমাদের চ্যানেলে একদম ফ্রেশভাবে আপলোড করা হবে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গল্পের ভেতরের আসল সত্য এবং জটিল সমীকরণগুলো আগে থেকেই মাথায় ঢুকিয়ে নিন, যেন সন্ধ্যায় নাটক দেখার সময় প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ আপনি সহজেই মেলাতে পারেন এবং আসল মজাটা পান। তো চলুন এবার প্রবেশ করা যাক আমাদের আজকের মূল আকর্ষণ, নতুন এপিসোডের সেই ভয়ানক এবং সম্পূর্ণ নতুন একটি মোড়ে। এবারের কাহিনীর পটভূমি নিয়ন আলোয় ঘেরা এক ব্যস্ত শহর, যেখানে আকাশছোঁয়া বহুতল ভবন আর কর্পোরেট রাজত্ব। এই শহরের এক অভিজাত এলাকায় দাঁড়িয়ে আছে এক বিশাল মাল্টিপ্লেক্স শপিং মল, আর সেই মলেরই ঠিক সামনের ফুটপাতে বসে এক বৃদ্ধ অন্ধ মানুষ গত ৪০ বছর ধরে একটি ছোট্ট কাঠের বাক্সে পুরনো বই, ঘড়ি আর চশমা বিক্রি করে। সে শহরের এক অতি সাধারণ ও দরিদ্র মানুষ, কিন্তু তার ছেলে একজন অত্যন্ত মেধাবী ও সৎ তরুণ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে দিনরাত কষ্ট করে পড়াশোনা শেষ করে মাত্র একটি ছোট অডিট ফার্মে চাকরি শুরু করেছে।
শহরের একটি পুরনো ইতিহাস অনুযায়ী এই মলের পেছনের জমিটি আসলে কোনো কর্পোরেট কোম্পানির ছিল না। ব্রিটিশ আমলে এই জমির মালিক ছিলেন এক দানবীর সমাজসেবক, যিনি মৃত্যুর আগে এই মূল্যবান জমিটি শহরের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের পুনর্বাসনের জন্য একটি ট্রাস্টের নামে লিখে দিয়েছিলেন। আর সেই ট্রাস্টের প্রধান দলিল এবং ট্রাস্টি বোর্ডের একমাত্র জীবিত উত্তরাধিকারী প্রতিনিধি হলেন এই বৃদ্ধ অন্ধ ফুটপাতের হকার। কিন্তু আজ থেকে ৩৫ বছর আগে শহরের এক ধূর্ত ও লোভী ব্যবসায়ী, যিনি আমাদের প্রধান খলনায়ক, ক্ষমতার জোরে জাল সই করে এবং ভুয়া রিংয়ের দলিল বানিয়ে দেখায় যে বৃদ্ধ হকার নাকি তার কাছে এক বিশাল অঙ্কের ব্যবসায়িক দেনা বা ঋণ রেখেছিলেন। সেই ঋণের দেনা শোধ না করতে পারায় খলনায়ক ট্রাস্টের পুরো জমিটি অবৈধভাবে দখল করে নেয় এবং সেখানে এই বিশাল শপিং মল তৈরি করে। আর আসল মালিক হওয়া সত্ত্বেও এই বৃদ্ধকে অন্ধ করে ফুটপাতে ভিক্ষাবৃত্তি ও হকারি করতে বাধ্য করা হয়। বর্তমান যুগে সেই কুখ্যাত ব্যবসায়ী হলেন শহরের এক শীর্ষ বিলিয়নিয়ার এবং খলনায়ক কর্পোরেট টাইকুন। সে এখন ওই শপিং মলের পাশে থাকা দরিদ্রদের একমাত্র বস্তিটি উচ্ছেদ করে সেখানে এক বিশাল 5 স্টার হোটেল তৈরি করার চূড়ান্ত ষড়যন্ত্র করছে। কিন্তু আইনিভাবে জমিটি পুরোপুরি নিজের নামে করতে হলে তার ট্রাস্টের আসল উইলের একটি বিশেষ মূল কপির প্রয়োজন, যা খলনায়ক কখনো খুঁজে পায়নি। হস্তান্তরের ঠিক আগের রাতে খলনায়কের কর্পোরেট অফিসের মেইন ভল্ট থেকে একটি গোপন অডিট ফাইল এবং লকার রুমের একটি বিশেষ ডিজিটাল চাবি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। খলনায়ক এই সুযোগে পুরো চুরির সমস্ত দায় চাপিয়ে দেয় আমাদের নায়কের ওপর, যে ওই রাতে খলনায়কের কোম্পানির বাৎসরিক ট্যাক্স অডিট করার দায়িত্বে ছিল। খলনায়ক দাবি করে এই গরিবের ছেলে তাদের শত কোটি টাকার ব্যবসায়িক সিক্রেট চুরি করেছে এবং যদি ২৪ ঘণ্টার মধ্যে সেই ফাইল ফেরত দেওয়া না হয় তাহলে তার বৃদ্ধ অন্ধ বাবাকে ফুটপাত থেকে তুলে নিয়ে চিরকালের জন্য নিখোঁজ করে দেওয়া হবে এবং তাদের পুরো বস্তিটি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। গল্পের এই মাঝ পর্যায়ে এসে মানসিক যুদ্ধ এবং আইনি রহস্যের লড়াই আরও ডাবল হয়ে যায়। নায়ক কিছুতেই মানতে পারে না যে সে বা তার বাবা কোনো অপরাধ করতে পারেন। সে তার পরিবার ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই মলের মাটির নিচের অন্ধকার সেন্ট্রাল এসি রুম, বেসমেন্ট এবং খলনায়কের ব্যক্তিগত সিক্রেট ডেস্কে রাতের অন্ধকারে প্রবেশ করে। কিন্তু খলনায়ক আগে থেকেই পুরো মলের সমস্ত সিসিটিভি ক্যামেরা ও সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করে তার নিজস্ব বাউন্সারদের পাহারায় রেখেছিল। নায়ক তখন তার বাবার সেই পুরনো কাঠের বাক্সের তলায় লুকিয়ে রাখা একটি লোহার চাবি এবং কিছু সংকেত খুঁজে বের করে অনুসন্ধান করতে করতে সে মলের একদম আন্ডারগ্রাউন্ডের একটি পরিত্যক্ত নথিপত্র কক্ষ বা কুঠুরি আবিষ্কার করে। সেখানে সে এক অদ্ভুত ও রোমহর্ষক সত্য জানতে পারে। ৩৫ বছর আগে খলনায়ক যখন ট্রাস্টের জমি দখল করছিল তখন সে বৃদ্ধ হকালকে অন্ধ করার আগে একটি লোহার পাত এবং ফাইলে আসল ব্রিটিশ আমলের ট্রাস্টের দলিল লুকিয়ে রাখতে বাধ্য করেছিল। সেই আসল দলিল অনুযায়ী নায়কের বাবাই এই জমির একক ট্রাস্টি এবং খলনায়কের দেখানো সমস্ত ঋণপত্র ছিল শতভাগ ভুয়া। আর বর্তমান যুগে খলনায়ক নিজেই নিজের লোক দিয়ে ভল্টের চাবি ও ফাইল চুরি করিয়েছে যেন চুরির নাটক সাজিয়ে পুরো অডিট টিমকে ফাঁসানো যায় এবং ট্রাস্টের আসল দলিলটি চিরকালের জন্য পুড়িয়ে দিয়ে বস্তির গরিব মানুষদের উচ্ছেদ করা যায়। খলনায়ক যখন সিসিটিভির ব্যাকআপে টের পেয়ে যায় যে নায়ক মাটির নিচের গোপন নথিপত্র কক্ষে পৌঁছে গেছে এবং আসল ব্রিটিশ আমলের ট্রাস্টের দলিলটি পেয়ে গেছে, তখন সে সুড়ঙ্গের সেন্ট্রাল এয়ার কন্ডিশনার এবং মেইন পাওয়ার গ্রিড সম্পূর্ণ লক করে দেয়। খলনায়কের গুন্ডারা সুড়ঙ্গের প্রবেশদ্বারে কার্বন মনোক্সাইড গ্যাস ছেড়ে দেয় যাতে অক্সিজেনের অভাবে ও বিষাক্ত গ্যাসের শ্বাসরোধ হয়ে নায়ক মাটির নিচেই মারা যায়। চারিদিকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে, মলের হাই ভোল্টেজ জেনারেটর চালু হওয়ায় চারপাশ উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে নিজের জীবনের শেষ মুহূর্ত, অন্যদিকে বাইরে তার বৃদ্ধ অন্ধ বাবার জীবনের শেষ কাউন্টডাউন। নায়ক তখন দমে না গিয়ে তার চার্টার্ড অ্যাকাউন্টেন্সির বুদ্ধির পাশাপাশি মলের মেন ফায়ার ফাইটিং পাইপলাইনের একটি ভালভ খুঁজে পায়। সে তার হাতের লোহার রড দিয়ে তীব্র আঘাতে সেই পানির লকটি ভেঙে দেয়, যার ফলে হাই প্রেশার জলধারা তীব্র গতিতে এসে বিষাক্ত গ্যাসকে ধুয়ে দেয় এবং সে একটি বৈকল্পিক এয়ার ভেন্ট বা জরুরি বহির্গমন পথ দিয়ে মলের বাইরে বের হওয়ার রাস্তা তৈরি করে। গল্পের এই অঙ্কে এসে চূড়ান্ত উত্তেজনা ও শ্বাসরুদ্ধকার পরিস্থিতির সৃষ্টি হয়। হাইকোর্টের স্পেশাল বেঞ্চ এবং শহরের নামকরা দুর্নীতি দমন কমিশন বসেছে শপিং মলের চূড়ান্ত মালিকানা ও উচ্ছেদ মামলার রায় দেওয়ার জন্য। এই ঐতিহাসিক কর্পোরেট ট্রায়ালটি পুরো দেশের মানুষ টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখছে।
খলনায়ক তার বিদেশি আইনজীবীদের নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দরিদ্র নায়কের বিরুদ্ধে জাল চুরির রিপোর্ট এবং বৃদ্ধ হকারের ভুয়া সই করা 100 বছর পুরনো ঋণপত্র পেশ করে। বিচারক যখন খলনায়কের পক্ষে রায় দিয়ে বস্তি উচ্ছেদ এবং নায়ককে অপরাধী সাব্যস্ত করতে যাবেন, ঠিক তখনই আদালতের বিশাল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমাদের নায়ক। তার এক হাতে সেই 35 বছর আগের আসল ট্রাস্টের দলিল এবং অন্য হাতে খলনায়কের বাৎসরিক ট্যাক্স ফাঁকি এবং জালিয়াতির আধুনিক ফরেন্সিক অডিট রিপোর্ট। খলনায়ক হাসতে হাসতে বলে, তুমি দেরিতে এসেছ গরিবের ছেলে, এই শহর টাকার জোরে চালে, আইন এখন আমার পকেটে আছে। কিন্তু নায়ক তখন বিচারক এবং স্পেশাল বেঞ্চের সামনে সেই প্রাচীন ট্রাস্টের দলিলটি পেশ করে এবং আদালতের হ্যান্ডরাইটিং এক্সপার্টদের দিয়ে বৃদ্ধ অন্ধ হকারের যৌবনের স্বাক্ষরের সাথে খলনায়কের দলিলের স্বাক্ষর মেলায়। দেখা যায় খলনায়কের দলিলে থাকা স্বাক্ষরটি সম্পূর্ণ জাল। শুধু তাই নয়, নায়ক তার অডিট রিপোর্ট দিয়ে প্রমাণ করে দেয় যে খলনায়ক যে 100 কোটি টাকার শপিং মল বানিয়েছে তার ভেতরের সিংহভাগ টাকাই হল সুইস ব্যাংকের কালো টাকা এবং কর ফাঁকি দেওয়া অর্থ, যার লাইভ ডিজিটাল ট্র্যাকিং ডেটা নায়কের ল্যাপটপে রয়েছে। লাইভ ক্যামেরার সামনে খলনায়কের সমস্ত জালিয়াতি, গরিবের জমি দখল এবং নিজের কর ফাঁকির অর্থনৈতিক দেনা কোটি কোটি মানুষের সামনে প্রমাণিত হয়ে যায়। আদালত সাথে সাথে খলনায়ককে যাবজ্জীবন কারাদণ্ড দেন, তার পুরো শপিং মল সরকারি অধীনে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন এবং সেই জমির সম্পূর্ণ মালিকানা ও লভ্যাংশ সসম্মানে অন্ধ বৃদ্ধ হকার ও শহরের দরিদ্র ট্রাস্টের নামে ফিরিয়ে দেওয়ার ঐতিহাসিক রায় ঘোষণা করেন। খলনায়ককে যখন স্পেশাল ফোর্স হাতকড়ি পরিয়ে প্রিজন ভ্যানে তুলছে, তখন সে নায়কের দিকে তাকিয়ে এক ক্রূর, রক্তাক্ত এবং রহস্যময় হাসি দেয়। সে ফিসফিস করে বলে, তুমি কি ভেবেছ এই ট্রাস্টের দলিল আর জমি উদ্ধার করলেই এই রক্তের দেনা শোধ হয়ে গেছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট? 35 বছর আগে তোমার বাবাকে যে অ্যাক্সিডেন্টে অন্ধ করা হয়েছিল, সেই চক্রান্তের পেছনে কিন্তু আমি একা ছিলাম না। তোমার এই বৃদ্ধ অন্ধ বাবা, যাকে নিজের আসল ছেলে ভেবে বুক আগলে রেখেছে, তুমি কিন্তু তার নিজের রক্ত নও। তোমার আসল বাবা অন্য কেউ, যে এক আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ড ডন হিসাবে আজ সন্ধ্যায় তোমার বস্তির ঘরে তোমার মায়ের পাশে বসে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথাটি শোনার পর নায়কের হাতে সেই ঐতিহাসিক অডিট ফাইলটি মেঝেতে পড়ে পাতাগুলো বাতাসে উড়ে যায়। কে সেই আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ড ডন? এই দরিদ্র পরিবারের আড়ালে লুকিয়ে থাকা আসল রক্তের পাওনাদার কে? তার নিজের জীবনের ভেতরেই কি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর কর্পোরেট বা গ্যাংস্টার প্রতিশোধের আগুন? দেনা পাওনার এই শহুরে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক খেলা আগামী পর্বে কোন নতুন ভয়ঙ্কর রূপ নেবে? এই সবকিছুর উত্তর, এই সব রোমাঞ্চকর দৃশ্য